আমাদের এই সুরক্ষা মঞ্চ। কাদের কাছ থেকে সুরক্ষা করতে হবে? যারা ক্ষমতার রাজনীতি করে, সংবিধানের শপথ নিয়ে সংবিধানের অক্ষরে অক্ষরে সমস্ত জাতি উপজাতি পিজিপি তাদেরকে রক্ষা করার জন্য যে শপথ নেয়, কিন্তু শপথ নেওয়ার পর এমএলএ এমপি মন্ত্রী হলে পরে সব ভুলে যায়। আমাদের সংবিধানে কি রক্ষা কবচ আছে, এটাকে যথাসম্ভব তারা লুকিয়ে রাখে, জনগণ যাতে এটাকে বুঝতে না পারে। ভারতবর্ষের সংবিধানে স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতাগণ, সরকারগণ জনজাতি সমাজের যাদের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিয়ম আচার আছে এবং সেই সমস্ত আচার আচরণকে উন্নতি করলে সমাজের, রাজ্যের, দেশের উন্নতি হবে, সেই সমাজকে শিডিউল ট্রাইব রিকগনাইজেশন দিয়ে তাদেরকে সেই সমাজের কৃষ্টি সংস্কৃতি সুরক্ষার জন্যে তাদের নিয়ম নীতি সবকে সম্মান জানিয়ে তাদেরকে স্বশাসন দিতে হবে। কিন্তু যারা এই সমস্ত ক্ষমতার, এই সমস্ত সংবিধানের শপথ নিয়ে আছে, তারা পার্টি করতে গেলে প্রথমেই ভুলে যায়, তাদের প্রথম কর্তব্য হয়ে দাঁড়ায় সমাজের থেকে ধর্ম কেড়ে নেওয়া, সমাজের থেকে যারা ধর্ম করে সেই সমাজকে ধ্বংস করা। সে অনেক ইতিহাস। এইভাবে সমস্ত দলবাজিরা আমাদের সমাজ সিস্টেমকে ভাঙতে শুরু করল 2053 সাল থেকে, যখন আমাদের ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের নামে পার্টিবাজি শুরু হইল। কমিউনিস্ট পার্টি প্রথমেই শুরু করল এই রাজ্য থেকে সমাজপতিদের প্রথা পদ্ধতি সমাজ ভাঙতে হবে। শান্তি সেনা তৈরি করে সমাজপতিদের কিডন্যাপ করে জ্যান্ত কবর দিয়ে পাড়ায় পাড়ায় আগুন জ্বালিয়ে সমস্ত সমাজকে ধ্বংস করার শুরু করল। তখন আমরা সমস্ত জনজাতি সমাজ ঐক্যবদ্ধভাবে এই পার্টি বাজেট থেকে কি করে রক্ষা করা যায়, এই জন্য আমরা বারখিল হালাম আদিবাসী সংসদ তৈরি করে সরকারের থেকে কার্টিজ বন্দুক বল্লম টর্চ নিয়ে সমাজকে রক্ষা করেছে, সমাজ সিস্টেমকে আমরা রক্ষা করেছি। কিন্তু তারা প্রত্যক্ষ সংগ্রামে না গিয়ে তারা তখন শুরু করলো জ্ঞানের দ্বারা কি করে সমাজের মানুষকে নিজেদের পকেটে ভরা যায়। সে কিরকম? সমাজকে বলেছে ধর্ম কিছু নয়, এটা আফিম, এটা গাঁজার দম, এটাকে ছুটতে হবে এবং এই গাঁজার দমকে যারা ধরে রাখে সমাজ, এই সমাজকে ভাঙতে হবে। এইভাবে সমাজের মানুষকে ধর্মহীন সমাজহীন বানাইয়া অমানুষ তৈরি করতে শুরু করলো। ছলে কলে বলে তাদেরকে বলল তোমার সমাজ কি দিতে পারে? চাকরি দিতে পারে, এমএলএ করতে পারে, মন্ত্রী করতে পারে, কিছুই দিতে পারবে না, তোমরা এগুলি সরে দাও। আর আমাদের সমাজপতিরাও সজাগ নয়, তাদের লোভে পড়ে সব সমাজকে সেই পার্টির মধ্যে মাথা নত করে দিছে। শেষ পর্যন্ত
এমনি করে সমাজের অস্তিত্ব, সমাজের ধর্ম এখন আরেক ডিগ্রি বাড়া। এখন তারা স্লোগান দিচ্ছে ধর্ম একটা রোগ, এটা HIV, এটা লেপ্রসি, এটা ম্যালেরিয়া রোগ। সমাজ থেকে এটাকে না সরালা পর্যন্ত আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারতাম না। এই স্লোগান উঠল। কাজে ধর্ম সমাজ রক্ষা না হলে ধর্মহীন মানুষকে দিয়া অকাজ কোকাজ সব কিছু করানো যায়, এটা পশুরাজ সৃষ্টি হয়ে যায়। যাই হোক, সে অনেক কথা। তারা এমনি করে আমাদের সমাজকে ধ্বংস করেছে, সমাজকে গিলে ফেলেছে। সেটার থেকে রক্ষা করার জন্য আমাদের এই সুরক্ষা মঞ্চ। আশ্চর্য হবেন, এমনি থকতে 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 আমরা বিশেষ করে ত্রিপুরার জনজাতিরা কি করে সমাজকে বাঁচানো যায় এটা চিন্তা করে একমাত্র উপায় আছে আমাদের স্বশাসন পাওয়া। সংবিধানের ৬ষ্ঠ তফসিলের ক্ষমতা অধিকার অনুযায়ী প্রত্যেক সমাজ রক্ষা করার জন্য আমরা এডিসি আনতে হবে। আমাদের এখানে ৬ষ্ঠ তফসিল চালু করতে হবে। তখন এই জনজাতিদেরকে রক্ষার জন্যেই সমস্ত পার্টি, কংগ্রেস, কমিউনিস্ট, যুব সমাজ সব বলে আমরা এমন সংগ্রাম করলাম যে সংগ্রামের ফলে আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হইল। আমরা ভাবলাম জনজাতিদের একটুখানি স্বাধীনতা, নিজেদের একটুখানি ক্ষমতা নিশ্চয়ই আমরা পাব। কিন্তু সেখানেও সেই ষোলনামাইদের দল, জনজাতিরা সেখানে স্বশাসিত জেলা পাইল না। কমিউনিস্টদের শাসন, কংগ্রেসদের শাসন, এখন আবার আছে মথার শাসন। আমরা বললাম আমার জনজাতির সমাজকে সব একত্র হয়ে আসুন, আমরা এই স্বশাসন নিজেরা শাসন করি, পার্টিরে শাসন না করাইয়া আমরা শাসন করি। কিন্তু আমাদেরকে শাসন করতে দিল না। স্বশাসিত জেলা পরিষদে পার্টি শাসন করতে শুরু করলো। আমাদের এমডিসিরা কিছুই করতে পারলো না। আমরা বললাম আমাদের স্বশাসিত জেলা পরিষদে আমাদের শাসন কায়েম হবে, আমাদের রীতিনীতি সেখানে আমরা প্রতিষ্ঠা করব, সেখানে আমাদের কাস্টমারি ল অনুযায়ী আমরা আইন কানুন তৈরি করব। কিন্তু না, সেইখানে কে কত বড় এমডিসি হওয়া যায়, চিফ এক্সিকিউটিভ মেম্বার হওয়া যায়, কোন মন্ত্রী হওয়া যায়, পার্টি তো জনজাতির দরকার নাই, তারা তো আপনারে হাততালি দিলেই হইল। জনজাতি সমাজের কেউ সেখানে স্বশাসন চালন করার অধিকার পাইল না বুদ্ধির বলে। সেই এডিসিটা হয়েছে কি এখন 80% উদ্বৃত্ত রাজ্য সরকারের কর্মচারীদেরকে ডেপুটেশন নিয়ে পয়সা দেওয়া। যত আমলা রিটায়ার গেছে তাদেরকে সেখানে অ্যাডভাইজার বানানো। প্রথমে সেখানে কিছু প্রিন্সিপাল অফিসার ল, প্রিন্সিপাল অফিসার রেভিনিউ, প্রিন্সিপাল অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার IAS তাদেরকে নিয়ে চলতো। তারা আস্তে আস্তে আমরা অনেক অনুরোধ উপরোধ করার পর, বিশেষ করে CM রঞ্জিত দেববর্মার আমলে মানল হোক আপনাদের জন্য আপনারাই আপনাদের নিয়ম নীতি কোডিফিকেশন করার নিয়ম নীতি, আপনাদের সামাজিক রীতিনীতি আপনাদেরই করতে হবে, এইটাই আমি মানিয়ে নেব। প্রকাশ্য সবাই চিফ এক্সিকিউটিভ মেম্বার রঞ্জিত দেববর্মা স্বীকার করলেন আমাদের 10 সমাজের কাছ থেকে কোডিফিকেশন করা, কাস্টমারি লর জন্য আইন করার জন্য গ্রহণ করলেন। কিন্তু সেখানে কি হলো, আমাদের জনজাতি সমাজের মধ্যে নিজেরাই ঠিক নাই।
নিজেরা ওই তাদের নিজেদের নেতার কথায় সমাজকে বলছে ধর্মনিরপেক্ষ সমাজ। সমাজ নিজেদের কাস্টমারি ল তৈরি করতে পারলো না, কারণ সেখানে এমনভাবে এই পার্টিবাজিরা ঢুকাইয়ে দিল, আরে ধর্মকে সব ধর্ম সমান, ভারতবর্ষেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে তোমরা সমাজ ধর্ম নিরপেক্ষ করলে। ধর্ম নিরপেক্ষ হলে কি করে সমাজকে তুমি নিজেদের এক শাসনে আনবে? পারবে না। কিন্তু এইভাবে কেউ পারল না। সমাজপতিদেরকে বলা হইল, রঞ্জিত দেববর্মারা বলে, তোমরা নিজেদের কাস্টমারি ল তৈরি করে দাও। তাদের অ্যাডভাইজাররা নানা রকম করে সলমল করে, আরে তোমরা তো তোমাদের নিজেদের কাস্টমারি নিয়মই তৈরি করতে পারো না। ধর্ম আলাদা, পার্টি আলাদা, জ্ঞান আলাদা আলাদা সমাজের মধ্যে থাকলে কি করে তোমাদের কাস্টমারি ল তৈরি করবে? তোমরা যা আমরা দেই সেইটাই তোমরা নিয়ে নাও। সরকার বলেছে তাদেরকে, আমরা বানাই দিব, তোমরাই নাও। সব সমাজ, কারণ সমাজের তো গণ্ডগোল শেষ নাই, নিজেরা নিজের কাস্টমারি বানাইতে পারলো না। বানাইল কে? সরকার। সরকারের ইচ্ছা অনুযায়ী। সরকারের বানানো কথার মধ্যে জনজাতি সমাজের নিয়ম নীতি বলা হইল না, তাদেরকে শিখানো হইল, আজকের থেকে তোমরা সমাজের কোন সমস্যা সমাধানের জন্য কোর্টে যাও, মোহরিদের টাকা খাওয়াও, উকিলদের টাকা খাওয়াও, এইটাই হচ্ছে নিয়ম। আরে প্রত্যেক সমাজের 100-200 বছর করে সমাজ আছে। 1962 সাল পর্যন্ত কোন জনজাতি সমাজ নিজেদের সমস্যা সমাধানের জন্য কোর্ট কাছারি করে না, এমনকি মার্ডার কেসও নিজেরাই সমাধান করে ফেলে। কাজেই আমরা সেই সমাজের বিধি নিষেধিয়াই থাকবো, তোমাদের কুটকারিতে যাব না। কিন্তু তারা সেখানেই শেখাইতে আরম্ভ করলো, তোমাদের এইটাতে কাস্টমার, এটা সরকার মানত না, সরকার না মানে না মানক, আমরা নিতাম না, এই কথা কোনো সমাজ কইল না। একমাত্র জমাতিয়া সমাজ কিছুটা করলেও 2002 সাল পর্যন্ত, আমি যতক্ষণ অকরা ছিলাম ততক্ষণ পর্যন্ত জমাতে হদা অকরার ক্ষমতা ছিল। এই জমাতে হদা ও অ্যাডভাইজারের ক্ষমতা নিয়ে শেষ করে দিল। যাই হোক, তবু 10টা সমাজের কাস্টমারি ল আইনে স্বীকার করেছে এডিসি। কিন্তু আরো চমৎকার, এখন এই এডিসিতে জনজাতিদের স্বশাসিত থাক দূরের কথা, আগে চিফ এক্সিকিউটিভ মেম্বাররাও হয়তো আইন টাইন করতো। এখন আমাদের মাথা বুবগ্রা আইছে, বুবগ্রা আইয়া কি করলো? বড় বড় জ্ঞানীরারে অ্যাডভাইজার নিয়োগ করলো। আগের এই প্রিন্সিপাল সেক্রেটারি, প্রিন্সিপাল অফিসার, এইটা দিয়া হইতো না। কি রাজস্থানের থেকে এক জ্ঞানী ব্যক্তি, ওই ইন্ডিগো পাইলটের অবসরপ্রাপ্ত পাইলট, তারপরে আমাদের বহু লয়াররা নিয়ে পোস্টিং দিল এডিসিতে অ্যাডভাইজার পদে, যাদের মাসহারা প্রত্যেক মাসে 2 লাখ টাকা, 50,000 টাকা গাড়ি ভাড়া, গাড়ির ড্রাইভারের খরচ, কোয়ার্টার, এইভাবে চিফ এক্সিকিউটিভ অফিসারদের চাইতেও, এমডিসির চাইতেও বেতন বেশি। তাদের দায়িত্ব শিখানো, জ্ঞান দেওয়া। আরে আমরা 150, 200, 400 বছর ধরে সমাজ করে আইছি। সুপ্রিম কোর্ট বলে দিছে যে নিয়ম সমস্যা সমাধান করতে পারে সেইটাই তো ল। জনজাতি সমাজ যে নিয়ম আচারের মধ্য দিয়া এত বছর নিজেদের সমাজ চালাইয়াইছে, কোর্ট কাছারিতে না গিয়া, কাজেই জনজাতি সমাজের এই কাস্টমারকেও ল বলতে হবে। কিন্তু ল বলতে তারা নারাজ, মথারা নারাজ।
তবু আমি বলছি যে জাগরণ শুরু হয়েছে, এখন তারা চিন্তা করতে আরম্ভ করেছে জনজাতি সমাজে তেল দিতে হবে। আগে তেল দিয়ে সমস্ত সমাজপতিদের পকেটস্থ করছে। এখন রাজ্য সরকার সেদিন দেখলাম জনজাতি সমাজপতিদের কর্মশালা করছে প্রজ্ঞা ভবনে। সেখানে প্রায় 50-60 জন সমাজপতিরে দেখলাম টিভিতে। আমরা ত্রিপুরাতে মাত্র 19 জনজাতি সমাজ, স্বীকৃত সমাজ, কেন্দ্র সরকারের স্বীকৃত সমাজ। তুমি 43টা 44টা জনজাতি সমাজপতি পাইলা কই? এখন তারা আবার সমাজপতিও মানাইতে শুরু করছে। তেল দেওয়ার লেগা বলতে আরম্ভ করছে সমাজপতিরা আমরা সমাজপতি বাতা দিব পকেটে বরণের লেগা। আমাদের মাথা বোবাগরা আরেক ডিগ্রি বাড়া, সে সমাজপতিদেরকে নিয়ে দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা দেওয়াইছে। কি এডিসিতে এখন 28টা সিটের মধ্যে 50টা সিট করতে হবে, আর কেন্দ্র থেকে যে টাকা আসবে এটাকে বস্তা বলে একেবারে খুমলুঙ্গে গিয়ে পৌঁছাইতে হবে, সরাসরি সেখানে পৌঁছাইতে হবে। তাই আমাদের জনজাতি সমাজের কি হইল? অর্থাৎ আরো 50টা এমডিসি হইলে, আরো 10 জন মন্ত্রী হইলে তাদের জন্য শত শত গাড়ি আসবে। এই গাড়ির দুলা খাওয়ানোর লেগে জনজাতিদের অধিকার হবে শুধু দুলা খাওয়ানোর লেগে। তাই আমাদের বুবাগরা যদি অত থাকতো, ক্ষমতা থাকতো, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি ত্রিপুরা বাড়াইতে তো এমনিই পারত। জনজাতি সমাজকে নিয়ে আবার দিল্লিতে ধর্ণা দেওয়া লাগেনি। তুমি না বুবাগরা বলে গোষ্ঠ, তোমার বুবাগরা ক্ষমতাকে শুধু ওই অবসরপ্রাপ্ত অফিসারদের চাকরি দেওয়া, যেখানে এডিসির একটা ক্লাস 4 ও চাকরি দিতে পারে না। এমনি করেই চলছে আমাদের এডিসি। কাজেই আমাদের এই সুরক্ষা মঞ্চের দায়িত্ব হইল সুরক্ষা কেমনে। গত 5 থেকে 9 অক্টোবর আমরা হায়দ্রাবাদেও এরকম সম্মেলন করছি। সেখানে বলছিলাম, সবাইকে বলা হলো নিজেরা জাগো, অন্যকে জাগাও, নিজেদের ক্ষমতা ব্যবহার করো। আমি নিজের দায়িত্বে বলছি, সেই প্রথম কমিউনিস্ট আন্দোলনের দাপট থেকে নিজে সমাজকে বাঁচাইছি। কর্মচারী আন্দোলনের সময় কর্মচারী জ্ঞানী ব্যক্তিরাও জানে না কেমনে সমাজ জনজাতিরা ডিপ্রাইভড হচ্ছে। ত্রিপুরা রাজ্যে জনজাতিদের এসটি কোটা কোনোদিন পূর্ণ করত না, গ্রাহ্য করত না। এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তৈরি করে সেখানে এসসি রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অ্যাক্ট অ্যাসেম্বলিতে পাস করাইয়া, পার্মানেন্টে পাস করাইয়া আইনে তৈরি করিয়া, আইনের রুল তৈরি করে আইছে। তখন কারা বাধা দিছিল? রাজনৈতিক দলের কর্মচারী সংগঠন সমন্বয় কমিটির নেতারা, অজয় বিশ্বাস, ভবেশ দাস, দিগ্বিজয় ভট্টাচার্য একদিকে, কংগ্রেসের ফেডারেশন বীরবল্লভ সাহারা একদিকে, আমাকে বলতো সাম্প্রদায়িক অর্গানাইজেশন। আমি বলছি সাম্প্রদায়িক অর্গানাইজেশন নয়, এটা সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারের বলে যে কাজটা করি, যে কাজটা এই রাজ্য সরকার গ্রহণ করে না, সেটা কেন্দ্রীয় সরকার হলেও করতে বাধ্য। যে আমাদের অধিকার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে পারে না যে শাসক, সে শাসক হওয়ার কোনো অধিকার নাই। কর্মচারী জীবনের পর হঠাৎ করে সমাজপতি বনিয়ে গেলাম। সমাজে তখন কি দেখলাম? মৎস্য নাই, এক্সট্রিমিস্ট সমাজপতিদের গ্রাহ্য করত না, চৌধুরীরে মানত না, সর্দারে মানত না, অকরারে মানত না,
প্যারালাল গভর্নমেন্ট চালাইছে। গভর্নমেন্ট এটাকে দমন করে না। আমি তাহলে তোমরা দমন করতো না আমার সমাজকে? আমি সমাজপতি, দেখি আমার সমাজপতির কাজে কে বাধা দেয়। আমার সমস্ত সমাজের ভলান্টিয়ার্সদের নিয়ে অপারেশন শুরু করলাম। আমার ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী চলবে না, এক্সট্রিমিস্ট চলবে না, উগ্রপন্থীর নামে কনভার্সন চলবে না। আপনারা দেখেছেন ত্রিপুরার মানুষ সকালে বাড়ির থেকে বাইর হইলে বিকালে ঘরে ফিরবে কিনা এটা নিয়ে চিন্তাই পড়েছিল। সেই সময়ে আমি আমার সমাজকে জাগাইয়া এই এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে লড়াই করিয়া এক্সট্রিমিস্টদের বাংলাদেশে পাচার করে দিয়েছি, সারেন্ডার করাইতে বাধ্য হয়েছি। ত্রিপুরার মানুষ জানে। আর শুধু এই জাগরণ এখানে থামিয়া থাকেনি, আমাকে নিয়ে গেল উত্তর পূর্বাঞ্চলে। আমাদের অবস্থাও তাই। সেখানে ধর্ম রক্ষা হচ্ছে না। নাগাল্যান্ডে, অরুণাচল প্রদেশে, মেঘালয়ে আমাদের ধর্ম কেউ করতে দিচ্ছে না। আসলে এটাকে রক্ষা করি। জনজাতির ধর্ম সংস্কৃতি সুরক্ষা মঞ্চ গঠিত হইল। সারা উত্তর পূর্বাঞ্চলে আলোড়ন সৃষ্টি হইল। নির্বিদায় যারা লুপ্ত প্রায় ধর্ম হয়ে গেছিল, দনিপুলু, রাংফ্রা, জেলিয়াংগ্রুং, বাথৌ, সেংকাশি, সব ধর্ম জায়গায় আবার এতদিনে আমরা সুযোগ্য ঐক্যবদ্ধ একটা সংগঠন পাইলাম। আমরা দেখাবো রক্ষা কর্ম কি করে সমাজকে রক্ষা করা যায়। 2006 সালে গৌহাটিতে সারা উত্তর পূর্বাঞ্চলে যেভাবে মানুষ দেখেছিল নিজেদের ধর্ম রক্ষার সংগ্রাম, বড়দিনের আগে উত্তর পূর্বাঞ্চলে ড্রাইভাররা পর্যন্ত স্টিয়ারিং ধরে না। সেই বড়দিনেই 24 তারিখ থেকে 28 ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চলে সেই সুরক্ষা মঞ্চের শক্তি প্রদর্শন হইল। সেই শক্তির বলে আমরা স্থির করলাম জনজাতিদের বাঁচানোর জন্য একমাত্র এখন অবস্থা রয়েছে, সেটা হলো সমস্ত জনজাতি সমাজের কাস্টমারি ল এনেক্টমেন্ট করানো। সেই এনেক্টমেন্ট চলছে এবং এখন এনেক্টমেন্ট করার পরে এটাকে রুলস বানিয়ে দিচ্ছে না। ফর ইমপ্লিমেন্টেশন এই আইন যে কিভাবে প্রয়োগ হবে সেটা করে দিচ্ছে না। সেইটা আদায় করতে হবে সুরক্ষা মঞ্চের দায়িত্বে। আমি বিশ্বাস করি আজকে জানে যে উত্তর পূর্বাঞ্চল জাগতা পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল জাগছে। শুনো ভয়েস অফ নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চলের আওয়াজ শোনো, তারা কোন থেকে চলেছে। কাজেই আমাদের আমার শেষ কথা, যারা আমাদেরকে এতদিন আমাদের আলু বাতাস বিষাইছে তাদের সম্বন্ধে সচেতন করার জন্যে এবং আমাদের ধর্মকে যারা নষ্ট করার জন্যে, আমার সমাজেও থাকবে অন্য ধর্মেও খাবে, এই সমস্ত যারা বিভ্রান্ত যুবক হয় তাদেরকে হুঁশিয়ার করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য ভারতবর্ষে আবার আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা ধর্ম ছাড়া বাঁচি না, আমরা সমাজ ছাড়া বাঁচি না। ধর্ম বিনা সমাজ হয় না, ধর্ম বিনা ধর্ম হয় না। ধর্মই সমাজকে রক্ষা করবে। সারা ভারতবর্ষেও আমরা শিখিয়ে দেব যারা রাজনীতি করে ধর্ম আফিম সমাজ যারা করে এটা কি জানি কয় সরাইতে হবে, তাদের বিরুদ্ধেও আমাদের এই কথা। ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যারা লুপ্ত করতে চায়, যারা এটাকে অবজ্ঞা করে, তাদের জন্য একজন ভারতবর্ষে আবার জায়গা উঠতেছে। আজকের এই যে সমাবেশ শুধু ত্রিপুরায় নয়, সারা ভারতবর্ষে চলছে এবং এই সমস্ত কাজ আমরা অকাজ করি না। আমরা সংবিধান অধিকারে বলেই আমাদের সমস্ত জাগরণ। যারা সংবিধান মানে না তারা চ্যুত হয়ে যাবে, যারা সংবিধান মতো থাকবে তারাই কাজ করবে। আর এই সমস্ত কাজ করার জন্যই তো মানুষ আমাকে সম্মান জানায়, আমাদেরকে সম্মান জানায় এবং এই সুরক্ষা মঞ্চের কথা শুনে সত্যি
পাওয়ার রাজনীতি যারা করে তারা কোন ছলনায় আবার ডুববে জানি না, কিন্তু আমরা সেই সুযোগ দেব না। এইটা করার জন্যই সুরক্ষা মঞ্চের আবির্ভাব। সুরক্ষা মঞ্চ দীর্ঘজীবী হোক, সুরক্ষা মঞ্চ নিজের ন্যায়ের পথে থাকুক, সংবিধানের অধিকার বলেই আমাদের আন্দোলন, সংবিধানের অধিকার বলেই আমাদের দাবি, সংবিধানেই আমাদেরকে বাঁচাবে। কোনো পার্টি আজকে উঠবে কালকে যাবে, কিন্তু সমাজ ধর্ম কোনোদিন যাবে না। এইটার জন্য আমাদের এখানে নত করতে হবে, এই কথা।